প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৯:৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বইভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬:১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮:২০ থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। বন্ধু, জানো আর কাহিনী কি হয়েছে? নিলয়ের লেগা আমার নাসির কি পরিমাণে যে চিল্লাইছে কর বাইরে, মানে কইতে পারতাছি না আমি জিনিসটা। এই শালায় বহুত বাড়া বাড়ছে রে, বহুত বাড়া বাড়ছে। এখন নাসিরের পাইট হয়ে গেছে না? তাইলে আবার জিগায় চল আর বানাম মুশকিল আর করা বানাম আমগুলো লাগে বেশি পিনিক লয়ে লইতাছে, বুঝছস? চল। হাত পা কাঁপতাছে বন্ধু, শক্তি পাইতাছি না। আয় তোরে দিতাছি, মজা দিতাছি। আয়। রাত ৯টায় থাকছে গেম শো গেম টাইম। Ladies and gentlemen, boys and girls, সবাইকে স্বাগতম একটা ভিন্ন একটা গেম শোতে। আমাদের সাথে আছে দুটো টিম, ডান পাশে আছে টিম আবিশা, বাম পাশে আছে টিম ফুলকলি। আমি আমার মাসলস অনেক মুভ করতে পারি। নেক্সট ভিজুয়াল প্লিজ। মোশাররফ করি। ক্লোজ বাট রং। জাপান? নো। দুনিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা? ভিয়েতনাম। সবজির নাম কয়টা? রাত ৯:৩০ থাকছে শামস করিমের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। আচ্ছা, বাসাতে কইও। হ্যাঁ, আমি ভালো আছি। আর সুরুজ খলিফা আমি ঠিকই বানাবো। আর ওই বুরুজ খলিফা আমাদের 7টা দোকান আছে, ওগুলি ভাড়া তোমরা তুললা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবা, ঠিক আছে? আপনি কোনো টেনশন করবেন না স্যার। স্যার, কিছু মনে না করলে স্যার একটা কথা বলতাম। বল। স্যার, আমরা দুবাই যাওয়ার পরে যদি দুবাইয়ের বাদশার মেয়ে উম্মে কুলাইয়া খলিফা যদি আপনার কথা কিছু জিজ্ঞেস করে, কি বলবো স্যার? আসলে সবসময় জ্বালায় তো, এই জন্য সিমটা চেঞ্জ করছি। তোরে বলবা আমি সিম চেঞ্জ করছি, কিন্তু ওরে চেঞ্জ করি নাই। যোগাযোগ আমি করবো। যাও। সুরজ ভাই, আপনার এই সাদা মেয়ে আর কালা মেয়া এই আমার দোকান থেকে 20 কাপ চা খাইছে ভাই, আপনারা আমার টাকাটা দিয়ে দেন। এই তোমার কি হুঁশ আছে? কাগো কি বলতো? রাত ১১:৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মিম চৌধুরী। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেত্রী মিম চৌধুরী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভীষণ ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আমি তো খুব ভালো আছি। যেমনটি বলছিলাম দর্শককে যে এনটিভিতে নতুন একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে, সবাই জানে ৭ কিলো ১ গ্রাম, এবং সেখানে আমরা আপনাকে দেখছি লেকচারি চরিত্রে কাজ করতে। সবকিছু মিলে কেমন লাগছে এই নাটকটিতে কাজ করতে? নাটকটিতে কাজ করতে খুবই ভালো লাগছে, কারণ আমার কো আর্টিস্ট সব অনেক গুণী শিল্পী। অনেকগুলো আর্টিস্টের সাথে অনেকদিন পর একটা বড় সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়েছি। খুবই অসাধারণ একটা গল্প, একটু ভিন্নধর্মী গল্প। ক্যারেক্টারের নাম লেকচারি, সেটাতেই বোঝা যাচ্ছে যে গতানুগতিক কোনো ক্যারেক্টারের মতো ক্যারেক্টার প্লে করছি না। তো আমার ভীষণ ভালো লাগছে।
শামস করিমের পরিচালনায় এই নাটকটি প্রচারিত হচ্ছে, তো তার সাথে কি এবারই প্রথম কাজ, না এর আগে আপনি কাজ করেছেন? না, তার সাথে আমার এর আগে কাজ করার সৌভাগ্য হয়েছে। এর আগে আমি তার সাথে একটি সিঙ্গেল নাটক করেছিলাম মোশাররফ করিমের বিপরীতে, তারপরে এখন 2টো সিরিয়াল করছি তার সাথে। আচ্ছা, এই যে সিরিয়ালের কথা বা ধারাবাহিকের কথা, একটা লম্বা সময় ধরে একটা চরিত্রের মধ্যে থাকতে হয়, এই বিষয়টা বেশি ভালো লাগে নাকি একদম সিঙ্গেল ফিকশন যেগুলো, যে খুব অল্প সময় হয়তো 2টো বা 3টে দিন থাকছে তার মধ্যে একটি চরিত্রের মধ্যে থাকা, কোনটা বেশি ভালো লাগে? দুটোর অভিজ্ঞতা দুরকম। আমি ধারাবাহিকে অনেক বেশি এনজয় করি, অনেকগুলো আর্টিস্টের সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ থাকে, একটা পরিবারের মতো বন্ডিং হয়ে যায়, কারণ দেখা যায় যে মাসে পুরোটা সময় তাদের সাথে কেটে যাচ্ছে। আবার যখন একক নাটকে কাজ করি তখন গল্পটার উপর অনেক বেশি মনোযোগ থাকে, গল্পটাকে আমরা প্রাধান্য দিই চরিত্রের থেকে বেশি। তো ওই গল্পের সাথে 2 দিন হোক 3 দিন হোক যে স্বল্প সময়ে কাজ করা হয় ওটার প্রতি আগ্রহটা অন্যরকম থাকে। আচ্ছা, এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন 7 কিলো 1 গ্রামের ক্ষেত্রে? ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। 7 কিলো 1 গ্রামের যেটা বললাম, গল্পটা খুব সুন্দর, কিছু গ্রামের সদস্যদের নিয়ে গল্প, পরিবার নিয়ে গল্প, গ্রামের বিভিন্ন বাড়ি যেগুলো থাকে সেরকম। তো দর্শকের খুব ভালো লাগছে, কারণ এটা প্রতিটা গ্রামেরই গল্প, প্রতিটা গ্রামেই এরকম কিছু না কিছু ক্যারেক্টার থাকে, পিকুলিয়ার ক্যারেক্টার, তো তারা খুব এনজয় করছে। আপনার যে ক্যারেক্টার লেকচারি, আপনি বলছিলেন যে একটু বোদ্ধা টাইপের বা অনেক থাকে না যে সব জানতা গ্রামের কিছু চরিত্র থাকে, আপনার কাছে যখন এই গল্পটি এসেছে তখন আসলে কোনটা দেখে মনে হয়েছে যে এখানে কাজ করতে চান? আসলে গল্পটা যখন এসেছে আমি সেটা নিয়ে বেশি কোনো কথাই বলিনি, কারণ আর্টিস্ট থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে সব মিলে আমার এত পছন্দের একটা কাজ, কিছু কিছু কাজ থাকে যে এত খুব বেশি বিবেচনা করা হয় না আর কি। তো ওরকম ভাবে চোখ বুঝে কাজটা বলে দিয়েছি। আচ্ছা, অলরেডি কি প্রথম লটের কাজ শেষ, এখন কি দ্বিতীয় লটের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে? হ্যাঁ, আমরা এই কাজটা করতে গিয়ে নানান রকম প্রতিকূল পরিস্থিতিতে পড়েছি, বৃষ্টির মধ্যে মৌসুমে নৌকা বেয়েও আমরা শুটিং স্পটে গিয়েছি, এমন সিচুয়েশন। তো প্রথম লটের শুটিং শেষ, আশা করছি দ্বিতীয় লটের শুটিংও খুব দ্রুত আমরা শেষ করতে পারবো। কিছু প্যাচওয়ার্ক ছিল এবং আশা করি দর্শক এই নাটকটাকে অনেক বেশি ভালোবাসা দিবে, কারণ আমরা অনেক কষ্ট করে কাজটা করছি। লোকেশন কোথায় কোথায় ছিল নাটকটি? লোকেশনটা গাজীপুর পুবাইল, ওখানেই আমরা শুটিং করছি। চটেরাগা বলে একটি জায়গা আছে, তো ওই জায়গাটাতে মনসুন সিজনে অনেক বেশি কাদা হয়ে যায়, কাদামাটির মধ্য দিয়ে আমরা হাঁটু পানিতে করে হেঁটে গিয়েছি, আবার পানি যখন তার থেকে বেশি উপরে চলে এসেছে তখন নৌকায় করেও গিয়েছি। তাহলে তো চ্যালেঞ্জিং ছিল, বেশ চ্যালেঞ্জিং কাজ। এবং প্রত্যেকবার ওখানে যেতে হয়েছে কতদিনের জন্য আপনারা প্ল্যান করে যান? এটা হচ্ছে প্রত্যেকটা আর্টিস্টের শিডিউল, তারপর ডিরেক্টরের একটা ইস্যুর উপর ডিপেন্ড করে, কোনো ফিক্স নেই। এটা 2 দিন পরে হয়তো বা 1 সপ্তাহের জন্য হতে পারে। আবার বৃষ্টি ছিল অনবরত যখন আমরা শুটিং শুরু করেছি, তখন কিছু কিছু সময় আমাদের শুটিং প্যাক আপও করে দিতে হয়েছে, কারণ ডে লাইটের শুটিং, কিন্তু সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এভাবে মানে অনেকটা আমাদের ফ্লাকচুয়েট করতে হয়েছে। এই যে আমরা যখন কোনো টিভি পর্দায় নাটক দেখি তখন কিন্তু পেছনের এত গল্পের কথা কিন্তু জানি না, এত চ্যালেঞ্জের কথা আমরা জানি না। 7 কিলো 1 গ্রাম ছাড়া এখন অন্যান্য আর কি নাটক কাজ করা হচ্ছে, ধারাবাহিকের কথা যদি বলি? 7 কিলো 1 গ্রাম ছাড়া আমি আরো 2টো ধারাবাহিক কাজ করছি। একটা হচ্ছে রঙিলা পুতুল, সেটাও শামস করিমের ডিরেকশনে কাজ, সেটাও খুব অসাধারণ একটি প্রোডাকশন। আরেকটি কাজ হচ্ছে শাদি মোবারক, শামীম জামানের ডিরেকশনে। আর একক নাটক এখনো শুটিং চলছে, বেশ কিছু নাটক অন এয়ার গিয়েছে, আগামীকালকে থেকে আবার কিছু নাটকের শুটিংয়ে ব্যস্ত হয়ে যাব। আচ্ছা, সেগুলো আসলে ইনশাল্লাহ দেখা যাবে। যখন অনেকগুলো স্ক্রিপ্ট একসাথে আসে এবং আপনি অনেকগুলো স্ক্রিপ্টের জন্য নিজেকে প্রিপেয়ার করেন, তখন কোন একটি নির্দিষ্ট চরিত্রে নিজেকে ঠিক রাখা, এটা বেশ চ্যালেঞ্জিং বলে মনে হয়। মানে এই সুইচিংটা আসলে কিভাবে করেন? আসলে এটা টেকনিক্যাল জায়গাটা আমি বলতে পারবো না, করতে করতে এখন হয়তো বা অভিজ্ঞতা হয়ে গেছে। কিভাবে হয়েছে জানি না। কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে আজকে আমি যে চরিত্রে কাজ করছি সেই চরিত্রটার মধ্যেই ডুবে আছি, কালকে যখন আমি অন্য কাজে যাচ্ছি তখন সেই চরিত্রটার কথা আর ভাবছি না, প্যাক আপ কাট শেষ, সেখানেই আবার নতুন করে আরম্ভ করা। এখন পর্যন্ত আপনার করা কোনো চরিত্র যেটা এখনো পর্যন্ত থাকে না, কখনো হয় যে আমি ওই চরিত্রের ভেতরেই নিজেকে রাখতে খুব পছন্দ করছি, এমন হচ্ছে কখনো? হ্যাঁ, আমার সাথে এটা একটা কাজে অনেক বেশি প্রভাব ফেলেছে। 2 বছর যাবত আমরা একটা কাজে শুটিং করেছি, গুলশান অ্যাভিনিউ সিজন 2। এই কাজটাতে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, নওরিন চরিত্রে, তারিক আনাম খান, নিমা রহমানের ডিরেকশনে। তো সেই কাজটা দেখা গিয়েছে আমরা প্রতি মাসেই 10-15 দিন করে শুটিং করেছি টানা 2 বছর। যখন এভাবে প্রতিনিয়ত একটা কাজ করা হয়, ক্যারেক্টারটাকে ধারণ করে ফেলা হয়। তো যখন এই কাজটা শেষ হয়, ওই ক্যারেক্টারটা থেকে বেরোতে অনেক লম্বা সময় লেগেছে, আমি এটার মধ্যেই থাকতে চাই। একদমই তাই। এই যে বিভিন্ন রকম চরিত্রের কথা বলছি, উপস্থাপনা এটাও একটা শিল্প এবং এটাও একটা চরিত্র
বলা যায়। অবশ্যই। তো যে কাজটি আপনি খুব সুনিপুণভাবে বা দক্ষতার সাথে করে থাকেন, উপস্থাপনা নিয়ে আসলে এখন কি কি ব্যস্ততা রয়েছে? আসলে আপনাদের মতো এত সুন্দর করে উপস্থাপনা করতে পারি না, চেষ্টা করি। মানুষ হয়তো বা খুব বেশি ভালোবাসে উপস্থাপনাটা যেভাবে করি, সাবলীলভাবে অথবা সহজভাবে করার চেষ্টা করি, হয়তো বা তাদের পছন্দ হয়, তো ওভাবেই কাজ করছি। দুটো চ্যানেলে উপস্থাপনার কাজ করছি। গেস্ট হতে বেশি ভালো লাগে নাকি হোস্ট হতে বেশি ভালো লাগে? আমার কাছে মনে হয় হোস্ট হওয়াটা একটু ইজি, কারণ কি প্রশ্ন করবো সেটা জানা থাকে, উত্তর কি আসবে সেটা জানি না। সেটাই, মানে প্রশ্ন করা সহজ, উত্তর দেওয়াটা মনে হয় একটু কঠিন। কঠিন। উপস্থাপনার সাথে কিভাবে আপনি জড়িত হলেন? মানে আপনি তো নাচের একজন নৃত্যশিল্পী এবং পাশাপাশি আপনি অভিনয়ও করছিলেন, উপস্থাপনাতে কিভাবে আসা হলো? উপস্থাপনার ক্ষেত্রে সেভাবে কখনো চিন্তা হয়নি, কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে যখন উপস্থাপনার জন্য ডাক দেয়, সাড়া দেয়, তখন আমিও চিন্তা করলাম আচ্ছা চেষ্টা করে দেখি। চেষ্টা করতে গিয়ে যখন সবার সাপোর্ট পেলাম, সবাই শিখিয়ে দিলেন, পড়িয়ে দিলেন, তখন আস্তে আস্তে উপস্থাপনায় কাজ করা শুরু করলাম। আচ্ছা, আর নাচ নিয়ে কি এখন কাজ করা হচ্ছে? মানে দীর্ঘদিন মনে হয় নাচের একটা বিরতি, যেহেতু অভিনয় খুব বেশি আমরা আপনাকে দেখছি, সুতরাং নাচের জায়গাটা মনে হয় কিছুটা অভাব আছে। নাচে বিরতিটা বলতে গত 2-1 বছর একটু বিরতিতে ছিলাম। দেশের বাইরে বেশ কিছু অনুষ্ঠান করেছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশের ভেতরে কাজ কম করার সুযোগ হয়েছে। এখন আবার নাচ নিয়ে যেটা হচ্ছে, অভিনয় বা নাচের অনুষ্ঠান করতে গেলে প্র্যাকটিসটা থাকে না, তো এখন আবার প্র্যাকটিসে ব্যাক করেছি, ক্লাস শুরু করেছি। ইনশাআল্লাহ সামনে ভালো ভালো কিছু অনুষ্ঠান দর্শকদেরকে উপহার দিতে পারবো। আপনি এটি নাচের রিয়েলিটি শো নাচো বাংলাদেশ নাচো, সেখান থেকে আপনার ক্যারিয়ার বলা যেতে পারে মিডিয়ার সাথে যে ক্যারিয়ার সেটা শুরু হয়েছে। তার পরবর্তীতে নিজেকে যে অভিনয় শিল্পী হিসেবে আবিষ্কার করা, নাচও এক রকমের অভিনয়, নাচের মধ্যে অনেক এক্সপ্রেশন থাকে, কিন্তু আমি যে অভিনয় শিল্পী হতে পারি এই বিষয়টা আপনার কখন কাজ করলো? এই বিষয়টা আমার আসলে কখনোই কাজ করেনি, ইভেন এখনো কাজ করে না যে আমি অভিনয় শিল্পী হতে পারবো বা পেরেছি। যেটা হয়েছে, নাচের পাশাপাশি যখন আমাকে প্রথম অভিনয়ের জন্য বলা হলো, অনেক বেশি ইয়াং ছিলাম দেখে হয়তোবা জিনিসটাকে মাথায় ওভাবে নেইনি, মনে হয়েছে যে এটাও হয়তোবা শিল্পের অন্য একটি ধারা, দ্যাটস ইট। ওভাবেই ন্যাচারালি কাজ করা শুরু করেছি। আমাকে প্রথম স্ক্রিন টেস্ট নেওয়ার পরে আমার যে মানুষটা আমাকে অভিনয় জগতে এনেছেন, যে মানুষটার কারণে আজকে আমি অভিনয় করছি, মাহফুজ আহমেদ, তিনি আমাকে প্রথম স্ক্রিন টেস্টের পরে বলেছিলেন যে নাচে রিদম সেন্স আর অ্যাক্টিংয়ে রিয়াকশন সেন্স, এটা কাউকে শিখিয়ে দেওয়া যায় না, তোমার ভেতর সেটা আছে। দারুণ। তারপরেই সেখান থেকে আমার কাজ সরীসৃপ ছিল না নাটকটির নাম, প্রথম কাজ। মাহফুজ আহমেদের সাথে প্রথম কাজ, নার্ভাস ছিলেন কি? অনেক বেশি ইন্টিমিডেটিং ছিলেন আমার কাছে উনি, কারণ অ্যাজ এ ফার্স্ট অফ অল ডিরেক্টর, সেকেন্ড অফ অল উনি আমার কো আর্টিস্ট, এবং উনি অনেক বড় একটা সুপারস্টার, আমি মাত্র ইয়াং একটা মেয়ে যে ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুই জানি না। ইন্টিমিডেটিং ছিল ব্যাপারটা, ভয় লাগতো ভীষণ, তাকে আমি এখনো খুব বেশি ভয় পাই, মানে গুরু হিসেবে, আচ্ছা, হ্যাঁ যেটা থাকে। বাট কাজের জন্য নার্ভাসনেস কখনো কাজ করেনি, কারণ আমি একটা নাটকে কাজ করছি বা বড় একটা প্রজেক্টে কাজ করছি, ক্যামেরার যে একটা ভীতি থাকে সেই ভীতিটা তো ছিল না। হ্যাঁ, এই জন্য সহজ এত ছিল ব্যাপারটা হয়তো। আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আমি ছোটবেলায় যেটা হতে চেয়েছিলাম সেটা আমি হওয়ার সুযোগ পেয়েছি, সৌভাগ্য হয়েছে। আমি ছোটবেলায় এয়ার হোস্টেস হতে চেয়েছিলাম। আচ্ছা, সেটা পরবর্তীতে হয়েছে? হ্যাঁ, সেটা আমি পরবর্তীতে হয়েছে। আমি একটি প্রাইভেট এয়ারলাইন্সে বেশ কিছুদিন লম্বা একটা সময় জব করেছি ক্যাবিন ক্রু হিসেবে। আচ্ছা, পরবর্তীতে সেটা আর কন্টিনিউ করেননি? না, সেটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমি যখন মাত্র এইচএসসি পাস করি তখন একটি এয়ারলাইনে জয়েন করি, এবং তারপরে পড়াশোনায় অনেক বড় ব্যাঘাত ঘটে। তো আমি ইন্ডাস্ট্রিতেও কাজ করা তখন কমিয়ে দিয়েছিলাম, একটা লম্বা সময় ব্রেক নিয়েছি। ভেবেছিলাম যে ইন্টারের পরে হায়ার এডুকেশন পারসু করে পরবর্তীতে চিন্তা করব। আচ্ছা, কারণ খুব ইয়াং এজে যখন ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি তখন বাবা আমার কথা ছিল যে তুমি আর যাই করো না কেন, তোমার হায়ার এডুকেশন শেষ করতে হবে, গ্র্যাজুয়েশন। এবং কাজ করার ক্ষেত্রে দেখলাম যে অনেকটা সময় এখানে আমার ইনভেস্ট করতে হচ্ছে, তখন একটা লম্বা গ্যাপ নেই। অ্যাট দ্যাট টাইম জবটা জয়েন করি, এবং তখন দেখলাম যে না, যেটার জন্য আসলে সুইচ করা সেটা হচ্ছে না, পড়াশোনা করতে হবে, তখন জবটা ছেড়ে দেওয়া হয়। যাক, স্বপ্ন যে পূরণ হয়েছে, যেটা করতে চেয়েছিলেন সেটা পূরণ হচ্ছে, সেটা সবথেকে বড় কথা। কিন্তু অভিনয় শিল্পী হবার স্বপ্নটা মনে হয় সেই সময়টাতে দেখেননি কখনোই? না, আমি কখনোই অভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন দেখিনি। ইভেন আমি যখন রিয়ালিটি শোটাতে পার্টিসিপেট করি, অনেকেই চেয়েছিল যে এই রিয়ালিটি শোর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আসার একটা দরজা খুলে যায়। একদমই আমার সেরকম ছিল না। আমি নিজেকে একজন প্রতিভাবান নৃত্যশিল্পী হিসেবে প্রমাণ করার জন্য অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করেছি, আর কিছু না। দারুণ।
যখন কোনো একটি কাজের প্রপোজাল আসে তখন ওই কাজটি করব কি করব না এই সিদ্ধান্তটা কি আপনার থাকে, না আপনি কারো কাছ থেকে ফিডব্যাক নেন যে আসলে কোন কাজটির সাথে নিজেকে ইনভলভ করব? এটা আগে মা সবসময় ইনভলভ ছিলেন, এখন আমি নিজে একটু একটু সেটা চেষ্টা করছি। আমি স্ক্রিপ্ট পড়ি, কাজের সম্পর্কে জানার পরে যেটা হয় যে গাট ফিলিং, যেটা আমার মন থেকে সায় দেয় আমি সে কাজটা করি, আর যেটা সায় না দেয় সেটা করি না। কারণ এটা প্রমাণ হয়েছে অনেকবারই, দেখা গিয়েছে মনে সায় দেয়নি, বাট সম্পর্কের খাতিরে হয়তো বা কোনো কারণে করেছি এবং আমার খুব একটা ভালো লাগছে। হ্যাঁ, মনের খোরাকটা তখনও পাইনি, এজন্য এখন সেটাকে খুব বেশি প্রাধান্য দেই। অভিনয় আসলে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে শিখতে হয়। যেমন কোনো একটা সেটে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক কিছু আবিষ্কার করে ফেলা যায়, যে আসলে অভিনয়ের যে টেকনিক্যাল সাইডটা, সেই জায়গাটা আমরা সবসময় আপনাকে দেখে আমাদের খুবই প্রিয় এবং বলা যেতে পারে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে আপনাকে বেশি কাজ করতে, তার সাথে নিশ্চয়ই কাজ করার অভিজ্ঞতাটা দারুণ এবং অনেক কিছু শিখেছেন আপনি। আমার অভিজ্ঞতা অনেক দারুণ, কারণ মোশাররফ করিমের মতো একজন শিল্পী, তার পাশে তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা, তার সাথে অভিনয় করতে পারা, আমি বলবো যে আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করছি। আসলে আমি অনেক লাকি, আমার আজ পর্যন্ত অনেক ভালো ভালো কাজ এসেছে, আমি করার সুযোগ পেয়েছি অনেক গুণী শিল্পীদের সাথে, এবং তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। শুধু অভিনয়ের ক্ষেত্রে না, জীবনের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ, জীবনবোধের ব্যাপার আছে তো অনেক কিছু, অনেক কিছু। এবং আমি প্রচুর নভেল পড়তে পছন্দ করি। দেখা যায় ভাইয়ার সাথে আমার সবচেয়ে বেশি কনভারসেশন সেটা নিয়েই হয়, যে ভাইয়া এই বইটা, বা উনি আমাকে বলে যে এই বইটা পড়বি। এই কনভারসেশনগুলো যেটা হয় যে একটা বই যখন পড়ার সুযোগ পাচ্ছি, জ্ঞানের পরিধি বেড়ে যাচ্ছে, তো সেটা আমার প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। একদমই তাই। মোশাররফ ভাইয়ের সাথে করা আপনার সবথেকে প্রিয় কাজ কোনটা? মোশাররফ ভাইয়ের সাথে করা আমার সবথেকে প্রিয় কাজ, সেটার নাম হচ্ছে সুন্দর। সুন্দর একটি খুবই অসাধারণ গল্প, এবং এই গল্পে কাজ করার সময় খুব ভালো লেগেছে। এখন পর্যন্ত ওই ক্যারেক্টারটা আমার খুব বেশি পছন্দের। আসলে ভাইয়ের সাথে যে কয়টা কাজ করেছি সব কয়টা কাজই খুব পছন্দের, কিন্তু আরেকটা কাজ আমি বলবো অন্যতম, মিস্টার প্রিন্স। ওখানে আমাকে আমার গায়ের রংটা একদম কালো করে দেওয়া হয়েছিল। ক্যারেক্টারটাই ছিল এরকম যে খুবই শ্যামবর্ণও না, একদম কালো, আমাদের বাঙালি মেয়েদের কালো রং, এবং সেই রংটা দেখেই মোশাররফ করিমের ক্যারেক্টার মেয়েটার প্রেমে পড়ে। মেয়েটা থাকে একটা সাইকিয়াট্রিস্ট এবং সে থাকে একজন ক্লেপ্টোম্যানিয়াক। তো খুবই দারুণ একটা গল্প ছিল। যখন কোনো একটি গল্প বা চরিত্র পরিচিতি পায়, দর্শক প্রিয়তা পায়, তখন দেখা যায় ঘুরে ফিরে সেই একই চরিত্র বা একই গল্পের জন্য অভিনেতা বা অভিনেত্রীরা অফার পান। আপনার ক্ষেত্রে এমনটা হয়েছে কিনা, বা সেটা আপনি আলাদা করেন কিভাবে? হ্যাঁ, আমার ক্ষেত্রে এটা অনেক হয়েছে, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে, যেটা আমরা গল্প করছিলাম যে মোশাররফ ভাইয়ের সাথে ঝগড়া করছি, একটা নাটকে এরকম ঝগড়ার কিছু সিন খুব বেশি ভাইরাল, এখন যেটা বলে মানুষ অনেক বেশি পছন্দ করে ফেলাতে দেখা যায় যে ম্যাক্সিমাম কাজেই বলে যে আপনাদের ঝগড়াটা স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে, আমরা এরকম ক্যারেক্টার চাই, সুন্দর লাগে। একদমই তাই। আমার সাথে এই ঘটনা ঘটে। এখন চেষ্টা করছি যতটা সম্ভব নতুন কিছু আবিষ্কার করার, কারণ আমরা তো অভিনয় শিল্পী, আমাদেরকে যত নতুন নতুন ক্যারেক্টার দিবে আমাদের তত ক্ষুধাটা মিটবে। তো ওই জায়গাটা এখন চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে নিজেকে ভাঙার, আবার নতুন করে আরো একটি চরিত্র তৈরি করা, এই ব্যাপারটা কাজ করে। একদমই তাই। লেখালেখির ব্যাপারে আপনার আগ্রহ আছে কিনা? না, লেখালেখির ব্যাপারে এখনো ওরকম আগ্রহ নেই। আমি পড়তে খুব বেশি পছন্দ করি, আর অনেক বেশি জ্ঞান সংগ্রহ করে, আহরণ করে, পরবর্তীতে যদি মন থেকে কিছু বেরোয় তখন হয়তো পারি। যেহেতু আপনি লিটারেচারের স্টুডেন্ট, সুতরাং সেই জায়গাটাতে একটা ক্ষুধা থাকেই। এখনো সেই ক্ষুধাটা হচ্ছে, ক্ষুধাটা জানার ক্ষুধাটা বেশি আছে, কখনো হয়তো বা জানবো। আচ্ছা, বাবা মায়ের সাথে সময়টা কিভাবে কাটে, বা নিজের যে একটা মি টাইম থাকে না, অনেক কাজ করছি কিন্তু কিছুটা অবসর একটু নিজের জন্য থাকে, সেই সময়টা কিভাবে কাটানো হয়? আমি আমার বাবা মা এবং আমার ছোট ভাই, আমার ছোট্ট একটা পরিবার, লাভিং ফ্যামিলি, আলহামদুলিল্লাহ, তাদের সাথেই কাটাই। বাসায় যখন থাকি হয়তো বা বাবা থাকলে বাবা রান্না করে খাইয়ে দিচ্ছেন, মা মাথায় তেল দিয়ে দিচ্ছেন, সারাদিন বসে গল্প করছি, টিভি দেখছি সবাই একসাথে, মানে আমরা একসাথে। আমার মি টাইমটা আস টাইম, আসলে মি টাইম না, ফ্যামিলি টাইম। ফ্যামিলি টাইম। আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেমনটা বলছিলাম যে প্রচুর রিলস আমরা দেখতে থাকি, অনেক পজিটিভ কমেন্ট যেমন আসে, অনেক নেগেটিভ কমেন্টও আসে। হয়তো কোনো খারাপ মন্তব্য যদি আসে, আমার কাছে মনে হয় যে সবারই কিছুটা হলেও খারাপ লাগে, আমরা হয়তো গায়ে না মাখিয়ে থাকবার চেষ্টা করি, কিন্তু পুরোপুরি পারি কিনা জানি না। আপনার ক্ষেত্রে কেমন হয় বিষয়টা? আমি প্রথমত কমেন্ট পড়ি না,
এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়, কারণ আমি ভীষণ ইমোশনাল একটা মানুষ। কেউ যদি একটা কটু কথা বলে, আমি জানি সেটা আমার সাথে কোনোভাবে সম্পৃক্ত না, তাও আমি চেষ্টা করি না পড়ার। আমি নিজের মানসিক সুস্থতাটাকে আগে মানে প্রাধান্য দিচ্ছি, যার কারণে আমি যখন জানি যে এই জিনিসটাতে আমার মানসিক পরিস্থিতিতে ব্যাঘাত ঘটছে, আমি সেটা অ্যাভয়েড করে চলি। নিজের ইনার পিসটা আসলে নষ্ট করছে, একদমই অ্যাভয়েড করাটাই বেটার। একদম। আচ্ছা, আগামী দিনগুলোর একটা স্বপ্ন তো থাকে নিশ্চয়, যদিও স্বপ্ন দেখেননি, আসলে জায়গায় আসতে চাননি, কিন্তু তারপরও ডেস্টিনি নিয়ে এসেছে এবং এই সময়টা নিশ্চয়ই আপনাকে সেই অনুপ্রেরণাটা দিচ্ছে যে সামনের দিনগুলোতে আরও ভালো কিছু করার, আরও ভালো কাজের সাথে সম্পৃক্ত হবার। কি চিন্তা করছেন? একদমই তাই। এখন যেটা হয়েছে, যখন আমি অভিনয়টা ছেড়ে দিয়েছিলাম তখন অভিনয়ের প্রতি ভালোবাসাটা জন্মায়। প্রথমে খুব একটা বুঝতে পারিনি, যখন একটা জবে চলে যাই তখন মনে হয় যে না, প্রতিদিন একই কাজ করার থেকে আমি যেহেতু শিল্পী, নৃত্যশিল্পী হই, অভিনয় শিল্পী হই, শিল্প সত্তাটার ভেতরে গিয়ে আঘাত লাগে যে না, আমি তো প্রতিদিন বিভিন্ন চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি, তো ওই ক্ষুধাটা বেড়ে যায়। এবং এখন মনে হয় যে না, আমি ভালো কাজ করতে চাই, দর্শকের মন জয় করতে চাই এবং এমন কিছু কাজ করতে চাই যেটা হয়তোবা সমাজে মানুষকে একটু সচেতন করে তুলবে। কিছু কিছু প্রজেক্ট আমি এরকম করে থাকি যে গ্রাম অঞ্চলের অত্যাচারিত নারীদের উপরে বা কিছু সামাজিক প্রতিবন্ধকতা যেগুলো থাকে সেগুলো উপেক্ষা কিভাবে করা যায়, এরকম কিছু প্রজেক্টেও আমি কাজ করেছি নাটকের ক্ষেত্রে। তো সেগুলো দর্শক খুব বেশি পছন্দ করেছে এবং অনেকে বলেছে যে আপনার এই নাটকটা দেখে আমি এই সমস্যা থেকে উঠে আসতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে, আমি খুব রিলেট করতে পেরেছি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করা, সে জায়গাটাও আমি চাই পরিপূর্ণ হোক। একদম, আমরাও চাই আপনার প্রত্যাশাগুলো যেন পূরণ হয়। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এত লম্বা সময় ধরে কথা বলে খুব ভালো লেগেছে। একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি কোনো উপস্থাপিকার সাথে কথা বলছি, মনে হচ্ছিল কোনো এক বান্ধবীর সাথে কথা বলছি। এটা আমার জন্য একটা বিশাল বড় কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন সব সময়। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।